নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে বিহারের যে ফলাফলটা সামনে এসেছে সেটা কারোর পক্ষেই ঠিক একদম মেনে নেওয়া সারা দেশ থেকে সেটা সম্ভব হয়নি। এমনকি নীতিশ কুমার তার ছেলে পর্যন্ত বলেছেন যে বাবা জিতবে আমি ভেবেছিলাম, কিন্তু এত পরিমাণ বিপুল ভোটে জিতবে সেইটা আমরা ভাবিনি। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কাটে টাক্কার হওয়ার কথা ছিল। এবং 2020 সালে যেখানে ইন্ডিয়া গঠবন্ধন এবং এনডিএ গঠবন্ধনের মধ্যে তফাৎ ছিল মাত্র 12টা সিটের, সেখানে কিভাবে 202-তে পৌঁছে গেল তারা। এইদিকে মহাগঠবন্ধন একদম সরাসরি সবাই মিলিতভাবে 30-32টার মধ্যে ঘোরাফেরা করছে। সেই প্রশ্ন এই মুহূর্তে যেমন উঠছে, ঠিক তার সঙ্গে এই মুহূর্তে একটা বড় সড়ো তথ্য সামনে এসেছে যে ইভিএম এর মধ্যেই নাকি ভূত ছিল, অর্থাৎ সোর্সের মধ্যেই ভূত ছিল। যে মেশিনগুলোতে ভোট হয়েছে সেখানে নাকি আগে থেকে 25,000 করে ভোট রাখা ছিল এবং সেটাও কাউন্টিং এর মধ্যে নিয়ে আসা হয়েছে। এমন তথ্য কে দিচ্ছে? এমন তথ্য দিচ্ছেন আরজেডি প্রাক্তন রাজ্য সভাপতি, এবং তিনি কিন্তু এই মুহূর্তে আরজেডির সামগ্রিকভাবে একটা সমীক্ষা হয়েছে। সোমবার দিন প্রথমবার আরজেডি যে দপ্তর, সেখানে লালু প্রসাদ যাদব আরজেডি ফাউন্ডার মেম্বার এবং তার সঙ্গে তার স্ত্রী প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী সহ তেজস্বী যাদব এবং বিভিন্ন মানুষজন ছিলেন। তারা একটা বৈঠক করেন এবং সেখানে পরবর্তী যে বিরোধী দল নেতা কে হবে সেটা ঠিক করা হয়, নির্বাচন করা হয়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বেরিয়ে এসে, সেই মিটিং থেকে বেরিয়ে এসে জগনাথ সিং ছিলেন আরজেডি প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি এই মুহূর্তে একটা বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে কোথাও গিয়ে ইভিএম এর মধ্যে 25,000 করে ভোট আগে থেকে রাখা ছিল এবং যার মাধ্যমে একদম ইলেকশন কমিশনের হাত ধরে এনডিএ প্রার্থীরা জয়লাভ করেছে। তার কারণটা কি এই মুহূর্তে এই কথা বলছেন কেন তিনি? তার কারণ পোস্টাল ব্যালট, অর্থাৎ ইভিএম মেশিন খোলার আগে পোস্টাল ব্যালট প্রত্যেকটা ভোটে খোলা হয়। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিষয়টা কি থাকে যারা জানেন না তাদের জন্য বলছি, যে বিহারের বিভিন্ন আধিকারিকরা সরকারি চাকরি তারা করেন, তারা বিদেশের বিভিন্ন জায়গায় থাকেন, হয়তো তারা পোস্টের মাধ্যমে বাই পোস্ট তাদের যে ওপিনিয়নটা সেটাকে পাঠিয়ে দেন এবং সেটাকে পোস্টাল ব্যালট হিসেবে গৃহীত করা হয় এবং সেটাও খুব সিক্রেটলি থাকে। কিন্তু সেখানে যে ফলাফলটা বেরিয়ে এসছে পোস্টাল ব্যালটে, সেখানে দেখা গিয়েছে কি মহাগঠবন্ধন বা ইন্ডিয়া গঠবন্ধন তারা 142টা সিট পেয়েছে, অন্যদিকে এনডিএ পেয়েছে মাত্র 98খানা সিট। তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা অবশ্যই ওঠে যে এনডিএ পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যদি হেরে থাকে তাহলে ইভিএম এর মাধ্যমে কিভাবে সেই যে এতটা জেতার পরিমাণে রেশিওটা বদলে গেল, অর্থাৎ 142 এবং 98, সেখান থেকে 130 এবং 120 এরকমও যদি কিছু হতো, 140 120 এরকম যদি কিছু হতো তাহলেও তো মেনে নেওয়া যেত। কিন্তু যে ঘটনাটা ঘটলো সেটা তো কখনোই মেনে নেওয়ার মতন নয়। 202-তে পৌঁছে গেল এনডিএ প্রার্থীরা, সেটা কিভাবে হতে পারে? এবং তার সঙ্গে এই মুহূর্তে আরো একটা তথ্য আপনাদেরকে দিই, তার পরবর্তীতে শোনাচ্ছি জগনাথ সিং কি বললেন। যে তথ্যটা এই মুহূর্তে উঠে এসছে অত্যন্ত ইন্টারেস্টিং একটা তথ্য, যে এনডিএ যে 202টো আসনে জিতলো তার মধ্যে এমন 75খানা আসনে এনডিএ প্রার্থীরা জিতেছে যেখানে তাদের জয়ের ব্যবধান হচ্ছে 27 থেকে 900 খানা মাত্র ভোট। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুজফ্ফরপুরে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন মাত্র 616 খানা ভোটে। ভোজপুর বলে আরেকটি জায়গা, সেখানে কনস্টিটিউয়েন্সি থেকে জেডিইউ প্রার্থী জয়ী হয়েছে মাত্র 27 খানা ভোটে। সুতরাং এই যে ছবিগুলো উঠে এসেছে এটা কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করায় যে কিভাবে এই ধরনের একটা ফলাফল ঘোষণা করা হলো। এবং এই ফল নিয়ে বারংবার প্রশ্ন তোলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রাপ্ত ভোটের সংখ্যার ক্ষেত্রে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা সংখ্যাও দেওয়া হয়েছে যে 122 সংখ্যাটা সামনে রাখা হয়েছে। প্রাপ্ত ভোট বিজেপির বিভিন্ন মানুষজন পেয়েছেন 122 সংখ্যাটা, অর্থাৎ 1,22,000। তার পরবর্তী ডিজিট গুলো পাল্টানো হয়েছে। बिहार चुनाव खत्म होते ही बीजेपी की जीत का सच सामने आने लगा है। अब जरा इन नतीजों को देखिए। 4 अलग अलग विधानसभा क्षेत्रों में बीजेपी उम्मीदवारों को लगभग एक जैसे वोट मिले हैं, 1,22,400 कुछ। इसी तरह करीब 8 बीजेपी उम्मीदवार ऐसे थे जिन्हें 1 लाख के हेरफेर में वोट मिले। यानी बीजेपी ने ईवीएम के सहारे ऐसी व्यवस्था की कि सबको एक जैसे वोट मिले। साफ है बीजेपी और चुनाव आयोग ने मिलकर ईवीएम में जादुई आंकड़ा सेट किया और फिर अपने उम्मीदवारों को जिता दिया। জগনাথ সিং
এই মুহূর্তে যে কথাটা বলছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন বিহারের ভোটের সব ইভিএম মেশিনে আগে থেকে 25,000 ভোট ভরা ছিল এবং সেগুলোকে পরবর্তীতে কাউন্ট করা হয়েছে। তারপরেও যে আরজেডির 25 জনকে আমরা জিতিয়ে আনতে পেরেছি সেটাই অনেক। তারপরেও তিনি বলছেন আপনাদের আশা ছিল যে আরজেডির এরকম হাল হবে রাজ্য জুড়ে, কিন্তু পরিস্থিতিকে বদলাতে এই উপায় আগে থেকে করা হয়েছিল। দেশের দুর্ভাগ্য এটা। দেশ কোথায় যাচ্ছে? লোকতন্ত্র কি ব্যবসা? ব্যবসায় লোকে ধোঁকা দেয়, কিন্তু লোকতন্ত্র সাংবিধানিক প্রক্রিয়া। সংবিধানের সাথেও যদি ধোঁকা হতে থাকে তাহলে কি বেঁচে থাকবে দেশে? এই প্রশ্ন তুলছেন যজ্ঞানন্দ সিং, যিনি কিন্তু একদম সরাসরি প্রাক্তন সভাপতি। সুতরাং তার কথা কিন্তু গুরুত্ব থাকবে, সেটা আমরা অবশ্যই এই মুহূর্তে ধরতে বাধ্য হব। তিনি আরজেডি প্রাক্তন সভাপতি ছিলেন লালু প্রসাদ যাদব থাকাকালীন। সুতরাং তার কথা এই মুহূর্তে অবশ্যই কিন্তু গুরুত্ব পাবে। এবং সারা দেশের যে একটা বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ছবি উঠে আসছে, একটা ভোট চুরি হয়েছে, এটা কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছেন। কোথাও অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি 10,000 টাকা দেয়া হচ্ছে, এই বিষয়টা উঠে এসেছে। আমরাও সেটা ব্যাখ্যা করেছি, 10,000 টাকাটা অবশ্যই কাজ করেছে। অনেক জায়গা থেকে এইটা বলা হচ্ছে যে হরিয়ানা থেকে কিংবা দেশের বিভিন্ন স্টেট থেকে বহু মানুষকে ট্রেনে করে আনা হয়েছিল, বিজেপি এই কাজটা করেছিল। একদম মরাল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের, সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাজটা করেছিল। কিন্তু এই প্রশ্নগুলো উঠছে কেন? একটা রাজ্যে একটা সরকার নবগঠিত হয়েছে, তারা জিততেই পারে, একদম বিপুল জনপ্রিয়তা নিয়ে জিততে পারে তারা, কিন্তু ইলেকশন কমিশন তাদের দিকে কেন আঙ্গুল উঠবে? এই প্রশ্ন ওঠে বই কি। কোন একটা সরকার তার টাকার মাধ্যমে, অর্থাৎ সরাসরি মানুষকে টাকা দিয়েছে, মানুষ তাই ভোট দিয়েছে, এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে, এই অভিযোগও উঠতে পারে, কিন্তু তাতে কারোর বিশেষ কিছু বলার থাকে না। কিন্তু ইলেকশন কমিশনের উপর এই মুহূর্তে যতটা পরিমাণ আঙ্গুল উঠছে সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ। বিহার ভোটে কোথাও কি ইলেকশন কমিশন তাদের ভূমিকাটা সামনে বারংবার চলে আসছে না? এবং এই যে যজ্ঞানন্দ সিং যে কথাটা বললেন সেটা একদম নতুন একটা পার্সপেক্টিভ তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন পোস্টাল ব্যালটের ক্ষেত্রে হিসেব করে যদি মহাগঠবন্ধন 142টা সিটে জিততে পারে, তাহলে সেই ক্ষেত্রে ইভিএম এর ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা বদলে গেল কিভাবে। ইভিএম এ আগে থেকেই কোন ধরনের কোন ভূত বসেছিল, অর্থাৎ সর্ষের মধ্যে ভূত, ঠিক তেমন ভাবে ইভিএম এর মধ্যে আগে থেকে 25,000 করে ভোট রাখা ছিল বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে আরজেডি প্রার্থীদের কিংবা মহাগঠবন্ধনের প্রার্থীদের জয় পাওয়ার কথা ছিল। সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ নতুন। এরকম অবশ্যই পরবর্তীতে কোনো ডিটেলস বেরিয়ে আসে কিনা, রাহুল গান্ধী এবং কংগ্রেস সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে তারা তদন্ত করতে শুরু করেছে। কেসি বেণুগোপাল অলরেডি বলেছেন যে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা প্রেস কনফারেন্স করব বিহারের ইলেকট্রাল রোলটাকে নিয়ে। সমস্তটা আমরা অবশ্যই জানতে পারবো। সময় যত যাবে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে একদম সামনাসামনি আসতে পারবো। সাধারণ মানুষের ভোটে বিহারের বিজেপি এবং বিজেপি দ্বারা পরিচালিত যে এনডিএ জোট, তারা আবার সরকার তৈরি করছে নাকি কোথাও গিয়ে অন্য কেউ আদপেই তাদেরকে সাহায্য করেছে, সেই বিষয়টা একদম মানুষের সামনে উঠে আসবে। তবে এই মুহূর্তে বিভিন্ন অভিযোগের মাঝখানে এই অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা পার্টি বা একটা গঠবন্ধন যারা পোস্টাল ব্যালটে এতটা পিছিয়ে থাকলো, একদম 98, তারা 100 পার করতে পারলো না, সেখানে তারা ইভিএম যখন খোলা হলো সেখানে 202-তে পৌঁছে গেল কি করে? এই প্রশ্ন তো অবশ্যই ওঠে এই মুহূর্তে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।